প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আরেকজন হলেন লেখক ও গবেষক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই জুনায়েদ সাকির কাছে যাব। জুনায়েদ সাকি, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা মহানগরীর ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একটা তুলকালাম চলছিল গত কদিন ধরে, আজকেও ছিল। এবং যে সমস্ত জায়গায় এই ধরনের আন্দোলন চলছিল এর আশপাশের সমস্ত জায়গায় একেবারে যানজট আটকে গিয়েছিল এবং জনজীবন স্থবির হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আদালত কিন্তু এই বিষয়টি রায় দিয়েছে, কারণ হাইকোর্টের এই নিষেধাজ্ঞা জারি করেছিল যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে না। চেম্বার আদালত আজ হাইকোর্টের রায়ের উপর 1 মাসের জন্য একটা স্থিতাবস্থা রাখতে বলেছে। এর মানে হলো যে ব্যাটারি চালিত রিক্সা আপাতত চলাচল করতে পারবে। এই গোটা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এই সমস্যাটা যেভাবে সমাধান করা হয় দীর্ঘদিন ধরেই, আসলে এর তো কোনো সমাধান না, কতগুলো অ্যাডহক কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়, কখনো বন্ধ কখনো চালু। এই যে একটা নির্দেশ দিয়ে বন্ধ করা হলো, আবার আরেকটা নির্দেশ দিয়ে চালু করা হচ্ছে। আর চালুটাও পুরোপুরি চালু না। পুরোপুরি চালু না। আমরা বহুদিন ধরে কথা বলে আসছিলাম, ব্যাটারি চালিত রিক্সাও খুব বেশি দিন পুরনো নয়, কিন্তু এটা বলা চলে যে এইটা বিগত 10-15 বছরের মধ্যেই এই জিনিসটা বাংলাদেশে চালু হয়েছে। প্রথম দৃষ্টিটা দেখা দরকার এটা গণপরিবহনের সমস্যা। আমরা ঢাকা সহ সারা দেশে গণপরিবহনের সমস্যাটাকে কীভাবে সমাধান করব। প্রত্যেক ব্যক্তির এটা, সেটা তার নিজের হোক অথবা ভাড়া করে হোক, একটা পরিবহনে চড়ার আগ্রহ বেশি, কিংবা ওইটাই আমাদের এখানে চালু হয়েছে। সবারই একটা গাড়ি থাকতে হবে, সবাই একটা রিক্সা অথবা এই ধরনের ব্যাটারি চালিত রিক্সায় চড়তে হবে। এইটা আসলে আমাদের এই গণপরিবহন ব্যবস্থার মোটেই কোনো সমাধান না। কেননা কোনো আধুনিক মানবিক শহরের বৈশিষ্ট্য এই নয় যে সবাই ব্যক্তিগত গাড়ি চড়ে। আপনার গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা কিন্তু একটা আধুনিক মানবিক নগরের বৈশিষ্ট্য হবে। সেই জায়গা থেকে গণপরিবহন ব্যবস্থাটা আমাদের তৈরি করা দরকার। সেটার জন্য আমরা বলতে পারেন বহুদিন ধরে কথা বলতে, আমাদের বিশেষভাবে 2015 সালে যখন আমি ঢাকার মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলাম, তখন এই বিষয়টাকে বেশ ব্যাপকভাবে সামনে আনার চেষ্টা করেছিলাম যে ঢাকার যানজট কিংবা এই গণপরিবহনের সমস্যা আমরা দূর করতে পারি। যে আমরা বলেছিলাম যে এই 2টা 3টা 4টা রুটে আমরা যদি বাস সার্ভিসটাকে একটা সিঙ্গেল কোম্পানির অধীনে আনি, কারণ এক একটা রুটে একটা সিঙ্গেল কোম্পানি, সেই কোম্পানির অধীনে ওইটা চলবে, ওইটা একটা রঙের বাস হবে এবং সেটা পাবলিক প্রাইভেট কোম্পানি হতে পারে। এবং সেখানে যারা বেসরকারি গাড়ির মালিকরা এখন ইতিমধ্যে আছে, তারা তাদের যে কয়টা গাড়ি আছে সেই গাড়িগুলোর তাদের ভ্যালু অ্যাসেস করে তারা সেখানে মানে শেয়ার হোল্ডার হবে। এবং আমরা প্রয়োজনে এইটার পরিচালনার ক্ষেত্রে বিদেশিদের সহযোগিতা নিতে পারি, যেসব দেশে এগুলো খুব ভালো মতো পরিচালিত হয়েছে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, ডেডিকেটেড বাস লেন এবং বাসের আপনি যখন একই রুটে একটা কোম্পানির বাস চলবে এবং একই রঙের বাস চলবে, আপনি একটা বাস একটা স্টপেজে আসবে, পরের বাস আসার আগেই সেটা ছেড়ে যাবে। এবং সেখানে কর্মঘণ্টা আপনি নির্দিষ্ট করবেন বাস ড্রাইভার হেল্পারদের জন্য। তাহলে দেখা যাবে যে মুনাফা করেও আপনার একটা সার্টেন ইয়ার মধ্যে আছে, অ্যাক্সিডেন্ট কমে যাচ্ছে, মানুষ নির্দিষ্ট সময়ে যেতে পারছে, যার ফলে বাস যদি মানসম্পন্ন থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে মানে প্রাইভেট কার ব্যবহারের জায়গাটা কমছে। এবং ওই ধরনের পরিবহন ব্যবস্থা করে আপনি প্রাইভেট কারের মানে চালানোর ক্ষেত্রে আরও কতগুলো শর্ত আরোপ করতে পারেন। লন্ডনের শহরের মধ্যে প্রাইভেট কার ঢুকলে তাকে এক্সট্রা ট্যাক্স দিতে হয়। মানে আপনি তো চালাতে পারবেন না। ঢাকায় যে আমাদের রাস্তা, সে অনুযায়ী আপনি জনসংখ্যা, তাদের প্রত্যেকেই প্রাইভেট কার ব্যবহার করছে, অ্যাবসার্ড। প্রাইভেট কার ব্যবহার করে চলবে না, তেমনি রিক্সা ব্যবহার করেও চলবে না। এখন কিন্তু রিক্সার প্রয়োজনীয়তা আমাদের এখানে আছে। সেই রিক্সা প্রয়োজনীয়তাটা আমরা দেখতে পাচ্ছি যে অলিগলিতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তাহলে সেই রিক্সাটা কি হবে? এখন রিক্সা যেহেতু ব্যাটারি চালিত রিক্সা এসছে, সেটাকে একটা নিয়মের মধ্যে কি আমরা আনতে পারতাম না? আমরা প্যাডেল চালিত রিক্সা যেহেতু একজন চালান যিনি, তো তিনি তো রিক্সাই চালাচ্ছেন, তাকে যে পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে ওটা চালাতে হয়, কেউ 10 বছর সেটা চালালে তার নানা ধরনের রোগ এবং অন্যান্য চাপের মধ্যে পড়তে হয়। সেখানে ব্যাটারি চালিত রিক্সা যদি রিপ্লেস করে তাকে, মানে সেটা তাদের জন্য একটা স্বাস্থ্যের দিক থেকে ভালো হতে পারে। এখন
রিপ্লেস করা মানে যদি এমন হয় যে আমার কাছ থেকে আমি উচ্ছেদ হয়ে গেলাম, আরেকজন এসে দখল করলো, তখন সেটা হচ্ছে কোনো, তার মানে এটা পরিকল্পনাহীনভাবে হচ্ছে। আমাদেরকে সেই পরিকল্পনার ব্যবস্থা করতে হবে, এবং পরিকল্পনার ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা দুটো জিনিস আনতে পারি। একটা হচ্ছে যে আমরা বহু আগে বলেছিলাম যে বুয়েট একটা ডিজাইন করতে পারে যে বাংলাদেশে কোন ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলবে। এক, সেটা নিরাপদ, একটা যাতে নিরাপত্তার দিকটা নিশ্চিত রেখে সেই ডিজাইনটা হবে। দুই, তার স্পিড লিমিট নির্দিষ্ট থাকবে। তিন, এটা রেজিস্ট্রেশনের লাইসেন্সের আওতায় যাবে, প্রতিটি রেজিস্টার করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে যারা এর মালিক হচ্ছেন তারা ওই ব্যাটারি চার্জিং স্টেশন করবেন, যেখান থেকে তারা কমার্শিয়ালি মানে এটার বিদ্যুৎ নিয়ে সেভাবে তারা সেই জিনিসটা চালু করবেন। এখন এই যে নিয়মগুলো চালু করা, এই চালু করার দায়িত্বটা কার? দায়িত্বটা কার? রাষ্ট্রের, সরকারের। কিন্তু আপনি দেখবেন যখন বিতর্কটা আসে যেন রাষ্ট্র আর সরকার এখানে একটা দায়হীন, সব দোষ যায় ওই ব্যাটারি চালিত অথবা রিক্সার প্যাডেল চালিত রিক্সা, তাদের মধ্যে মারামারি। আপনি তো জনগণের মধ্যে মারপিট লাগিয়ে দিয়ে নিজে মানে একটা বলতে চাচ্ছেন সবাই নৈরাজ্য করছে। আর এই যে আমি মাঝে মাঝে বুঝি না, অনেক শিক্ষিত লোকেরাও যে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে বেশ একটা প্রচারণা করছেন, ভাবটা এমন যারা প্যাডেল চালিত রিক্সার পক্ষে, আসলে তাদের গাড়ির নিরাপত্তা নিয়ে হয়তো তারা চিন্তিত। তো রাস্তার শুধু তাদের গাড়ির জন্য এটা ভাবার তো কোনো কারণ নাই, আর দেশের সব মানুষ গাড়ি চড়তে পারবে এটা ভাবার কোনো কারণ নাই। ফলে এই যে খুবই সংকীর্ণ শ্রেণীবাদী কতগুলো মানুষ আছে, তারা মানে এই ধরনের প্রচারণা করেন, কিন্তু সমস্যার গভীরে যান না, এবং একটা সমস্যার সমাধান কিভাবে হবে একটা শহরের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা দেখি না, এবং নাগরিকদের মধ্যে এই ভাবনাগুলো যথার্থভাবে হয় না বলে ওই ঐক্যটাও গড়ে ওঠে না, যেটার চাপে আমরা এই ধরনের প্রস্তাবগুলোকে আদায় করতে পারি। আমি মনে করি ঢাকা শহরের সমস্যা 1 বছরের মধ্যে, হয়তো কিছুটা সময় এদিক ওদিক হতে পারে, কিন্তু 1 বছরের মধ্যে এই গণপরিবহন ব্যবস্থার একটা সম্পূর্ণ সমাধান সম্ভব, যেখানে ধারাবাহিকভাবে এটা কেটে যাবে এবং আমরা আমাদের জনসংখ্যা অনুযায়ী, বর্তমান রাস্তা অনুযায়ী আমরা একটা সলিউশনের পথের দিকে আগে যেতে পারব। যদিও এটাই সব সমস্যার সমাধান করবে না, আন্ডারগ্রাউন্ড ট্রেন থেকে শুরু করে আরও অনেকগুলো জিনিস আমাদের এখানে ব্যাপকভাবে লাগবে, কিন্তু সবই গণপরিবহনের দিক থেকেই আনতে হবে। আসলে আপনি জানেন যে বিদেশে বা এরকম একটা মেট্রোপলিটন সিটিতে পৃথিবীর কোথাও এই ধরনের যানবাহনের অরাজকতা নেই, কারণ প্রায় সব মেট্রোপলিটন সিটিতে রাষ্ট্রায়ত্ত যানবাহনগুলি চলাচল করে শহরে। আপনি একটা কথা খুব ভালো বলেছেন যে প্রাইভেট কারের আধিক্য। আসলে প্রাইভেট কারের আধিক্য 2 কারণে, একটা স্বভাবগত হয়ে গেছে, আরেকটি হলো আসলে ওই ধরনের যানবাহন নেই, নিরাপদ যানবাহন নেই। আপনি লক্ষ্য করেছেন অনেকে যারা একটু দূরে থাকেন উত্তরায়, এরা মেট্রো রেলের এদিকে আসেন, নিজের প্রাইভেট কার থাকলেও কিন্তু আসেন না, কারণ তারা মনে করে প্রাইভেট কার সেইটি আমার জন্য সময় বাঁচবে, নিরাপদ। এখন প্রশ্ন হয়েছে যে আমরা সব কিছু সারফেসলি দেখি, পেছনের জায়গাটা দেখি না। যেমন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন পলিথিন নিষিদ্ধের কথা বলি দোকানে দোকানে হানা দিই, কিন্তু পলিথিন যেখানে উৎপন্ন হয় সে জায়গায় আমরা যাইনি। এবং এই গণপরিবহনের একই অবস্থা দাঁড়িয়েছে। আসলে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কী? কারণ কোনো সরকার এটা ঠিকভাবে হ্যান্ডেলও করে না, দায়িত্ব নেয়। এখানে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করা হয়নি। ডক্টর শামসুল হক বুয়েটের শিক্ষক, তিনি কাজ করেছেন। অনেকগুলো নতুন করে মতামত যুক্ত হতে পারে, কিছু কিছু বিষয়ে দ্বিমত অনেকে করতে পারেন, কিন্তু একটা সার্বিক আলাপ আলোচনা হওয়া দরকার এবং সেটা বাস্তবায়নের অথরিটি দেওয়া দরকার। কায়েমি স্বার্থ, ধরেন 2015 সালে যখন আমরা এই প্রশ্ন তুলেছিলাম, তারপরে ওই নির্বাচন নিয়ে যতই প্রশ্ন থাকুক, মেয়রের দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত আনিসুল হক, তিনিও কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ওই কায়েমি স্বার্থের কারণে নাকি পারেন নাই। তো কায়েমি স্বার্থ এত গুরুত্বপূর্ণ যে ঢাকা শহরে গতি এখন মানে ঘন্টায় 7 কিলোমিটার, মানে রাস্তায় আপনি গড় গতি 7 কিলোমিটারও কম। 1, 2 হচ্ছে যে ঢাকা শহরে এই যে ট্রাফিক জ্যামের কারণে, এর আগে বহুদিন আগের গবেষণা দেখেছিল প্রায় $7 বিলিয়ন আপনার বা জিডিপিতে লস হচ্ছে, এখন সেটা আরও নিশ্চয়ই বাড়বে। তো তাহলে ক্ষতির দিকটা আপনি হিসেব করছেন না যে মানে কি হতে পারে। আপনি ঢাকার ইভেন যে অবস্থা আছে, এখানে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আরও কিছু কমিউনিটি পুলিশ কিংবা ইভেন ট্রাফিক পুলিশের যদি ব্যবস্থা করা হয়, তাহলে যতটুকু খরচ বাড়বে আপনি জিডিপির হিসাবে সেটা তো কোনো সামান্য, মানে আমরা জানি না যে খুব সারফেসের জিনিস দেখা হয়। আমাদের অবস্থাটা কতটাই করুন। পৃথিবীর সম্ভবত একমাত্র মেট্রোপলিটন সিটি যেখানে সিগন্যালের কোনো নিয়ম কানুন নেই, ঢাকায় একটি জায়গায় মাত্র সিগন্যাল চলে, সেটা হচ্ছে গুলশান 2, আর কোথাও সিগন্যাল চলে না। সিগন্যাল কেনা হলো 60 কোটি না কত কোটি টাকা দিয়ে, তখন সেগুলো সব ফেলে রাখা হলো। আর যাই হোক, এই কাহিনী তো আমরা সবাই জানি, আমি মনে হয় অনেক কথা বলা দরকার, কিন্তু আমি যে কথাটা শেষ করবো এইটাতে, যে এখন ধরুন এই যে প্রথমে সমস্যাটা কিভাবে হলো,
সমস্যাটা হলো যে হাইকোর্ট নির্দেশ দিল, ফলে ব্যাটারি চালিত রিক্সাটা আসলো। আবার ঢাকার একটা সার্কেলের ভিতরে ব্যাটারি চালিত আগেও ঢুকতে পারতো না, তো সেটা কীভাবে ভাঙলো সেটা আমরা জানি না। সেটা যদি আপনি ভাঙতে না চান, মানে কোনো না কোনো কিছুতে কোনো একটা পরিকল্পনার অধীনে হতে হবে। হুটহাট যে যার ইচ্ছা মতো আইন তৈরি করছে, নিয়ম তৈরি করছে, কখনো সে আবার হাইকোর্ট সেটা বন্ধ করছে, তারপর আন্দোলন হচ্ছে, তারপর আবার সেটাকে চালু করা হচ্ছে। এখন দেখুন প্রশ্ন উঠেছে যে এইটার ষড়যন্ত্র হচ্ছে কিনা, এইখানে কেউ ষড়যন্ত্র করছে কিনা, ইন্ধন দিচ্ছে কিনা। আমি মনে করি যে ষড়যন্ত্র এবং ইন্ধনের ক্ষেত্রে আমাদের সরকারের কাছে বিনীতভাবে আমি বলবো যে আমাদের সকলেরই এই দৃষ্টিটা রাখা দরকার। মানুষের মানে আমি সোজাসাপটা একটা উদাহরণ দেই, যে যেখানে সমস্যা আছে সেখানে আপনি বাইরে থেকে ইন্ধন দিলে সেটা কার্যকর হবে, কিন্তু যেখানে সমস্যাটা নাই আপাতত ওখানে বাইরে থেকে আপনি যতই ইন্ধন দেন কোনো কাজ হবে না। এখন যেখানে সত্যিকার অর্থে দাবিগুলো আছে, মানুষের সংকট আছে, সে তো রাস্তায় নামবেই। গার্মেন্টস শ্রমিকরা বেতন পাচ্ছে না, তো ওকে আপনি রাস্তায় না নামে ঠেকাবেন কীভাবে বেতন না দিয়ে? আপনি যদি বন্ধ করে দেন, রিক্সা বন্ধ করে দেন, তাহলে সে রাস্তায় নামবেই। এখন সেই নামার জায়গাতে কেউ এসে যদি ইন্ধন দেয়, তাতে যদি আগুন ঢালে, সেটাতে আপনার ঢালতেই পারে। ফলে আমাদের মনোযোগ দেওয়া দরকার যে দাবিটা আসলে কি, সেটা জেনুইন কিনা, মেরিট কতটুকু, ন্যায্যতা কতটুকু, এবং তার ভিত্তিতে সমস্যাটার সমাধান করা উচিত। তার ফলে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে কোনো কিছু করতে। রেজাউল করিম রনি, জুনায়েদ সাকি তার বক্তব্যের শেষ দিকে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। প্রশ্ন হলো যে এই যে অরাজকতাটা বেশ কদিন ধরে চলল এবং সেই অরাজকতার মাত্রা কোনো কোনো জায়গায় ছাড়িয়ে গিয়েছিল, এবং এই প্রশ্ন উঠেছে যে এই সুযোগটা পতিত সরকারের দোসররা নেওয়ার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে এই ব্যাটারি চালিত রিক্সাটা যারা নিয়ন্ত্রণ করে এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়নি, এদের কিন্তু এখনও অনেকেই সেই স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করেছে, যারা তাদেরই। বাংলাদেশ রাষ্ট্রটা এই 54 বছরে যদি আমরা দেখি, এখানে মূলত মানে শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তাহলে শাসক এবং শাসিত, অথবা শোষক অথবা শোষিত, এই রকম একটা সম্পর্কের ভিত্তিতে আপনার এই রাষ্ট্রটা এতদিন চলছে, চালিত হয়েছে। কিন্তু একটা স্বাধীন দেশ, তার তো ধরেন জনগণের আকাঙ্ক্ষা থাকে নাগরিক এবং রাষ্ট্রের যে সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, সেই জায়গা থেকে একটা দেশ তো আমরা তৈরি করতে পারিনি। এখন দেখেন যারা এখানে শ্রমজীবী, সেটা আপনার গার্মেন্ট ওয়ার্কার হোক, অথবা রিক্সাপোলার হোক, অথবা হকার হোক, রাস্তারিয়া হোক, তারা আপনার সমাজে বেসিক্যালি তারা সিটিজেন হিসাবে তো বাঁচে না। সিটিজেন হিসাবে তাদের তো বাঁচার সুযোগ নাই এই পুরো রাজনৈতিক সামাজিক স্ট্রাকচারের মধ্যে। তাদেরকে তো কোনো রকম পেটে ভাতে জীবন ধারণ করার জন্য আপনার ধরেন স্ট্রাগল করতে হয়, সংগ্রাম করতে হয়। তো সেই সংগ্রাম করতে গিয়ে যখন যে ক্ষমতায় থাকে খুব সহজেই তাদেরকে ধরেন আপনার বসে আনতে পারে, বা ধরেন তাদেরকে ব্যবহারও করতে পারে অনেক সময়। কিন্তু ধরেন এটা একটা মানুষের মর্যাদার ভিত্তিতে যদি আপনি একটা রাষ্ট্র হয়, বা ধরেন নাগরিক ভিত্তিতে যদি রাষ্ট্র হয়, বা রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তখন সে রিক্সা চালায় না, ধরেন হকারি করে না, সে ছোট আপনার কারখানার শ্রমিক, তাতে কিন্তু ধরেন সে হয়তো ইকোনমিক্যালি আপনার সমান স্ট্যাটাসে থাকে না, কিন্তু তার নাগরিক মর্যাদার দিক থেকে, রাষ্ট্রের সাথে তার সম্পর্কের দিক থেকে, বা রাষ্ট্রের সাথে তার বার্গেনিং বা তার হিস্সা অধিকার আদায়ের দিক থেকে কোনো তারতম্য হয় না। একজন $1 মিলিয়ন এন্টারপ্রেনার বা ধরেন উদ্যোক্তার যে হক রাষ্ট্রের প্রতি, যে দাবি, যে অ্যাক্সেস, একজন সাধারণ ওয়ার্কারেরও সেই অ্যাক্সেস। তো এইটা হলো নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্কের জায়গার ব্যাপার। কিন্তু আমাদের এখানে এরকম না। আমাদের এখানে বিপুল অংশ মানুষকে ধরেন আমরা দাস হিসাবে রেখে দিছি। এবং এই যে পায়ের রিক্সা বনাম মেশিন, কি ব্যাটারি চালিত রিক্সার যে তর্কটা তোলা হয়, সাকিব ভাই অ্যাড্রেস করলো, এই যুগে আইসাও এরকম পায়ে টানা রিক্সা একদম টেনে নিয়ে যাচ্ছে, ঢাল উঠতেছে, লোকজন বসে আছে, এইটা তো থাকাই উচিত না। তো এই বিপুল জনগোষ্ঠীর আপনার ট্রান্সপোর্টেশনের জন্য অবশ্যই আপনার এই ধরনের যানবাহন আপাতত আপনি চাইলেই ধরেন একটা কাঠামোগত সংস্কার লাগবে, এখানে একদম টোটাল একটা সংস্কার লাগবে গণপরিবহনে, যেটা সাকিব ভাই বললো। কিন্তু যতদিন পর্যন্ত আপনি সেটা না করতে পারতেছেন, মানুষের তো ডে টু ডে লাইফ আছে। ধরেন সে অফিস থেকে নেমে বাসায় যে যাবে 25 মিনিট 20 মিনিটের আধা ঘন্টার পথ, সে
একটা ধরেন ওই অটোতে যায় বা রিক্সায় যায়, তারপরে সে বাসে বা ট্রেনে বা ওঠে। তো ওই ট্রান্সপোর্টেশনের সিস্টেমটা তো আপনার ধরেন গণপরিবহনের মধ্যে আপনি আনতে পারতেছেন না, আনতে পারবেন না। তো বলে আপনাকে এই ধরনের যানবাহনের ব্যবস্থা আপনি রাতারাতি সলভ করতে পারবেন না, ফলে এই ব্যবস্থা আপনার রাখতে হবে। এখন আপনি এটা কীভাবে রাখবেন সেটা হলো প্রশ্ন। এবং রাখতে গিয়ে আপনার ধরেন এমন একটা অবস্থা আপনি তৈরি করলেন যাতে ধরেন একটা আন্দোলনের অবস্থা। আর এখন তো ধরেন এই সরকার ক্ষমতা নেওয়ার পরে একটা আন্দোলনের মৌসুম শুরু হয়ে গেছে, হ্যাঁ, এবং সবাই মনে করতেছে আমরা আন্দোলন করলেই কিছু না কিছু আদায় হয়ে যাবে। হ্যাঁ, এইটা একটা ধরেন এটা একটা ফলস কনফিডেন্স, এটা হয় না। সবসময় আন্দোলনে নেই, আমরা কৃত্রিম জনজাগরণও দেখছি। দেখেন অনেক জনজাগরণ কিন্তু কৃত্রিমভাবে করা যায়। তো মূল পয়েন্ট সেটা না, পয়েন্টটা হলো যে আমাদের এখানে রাষ্ট্রটা কখনো গরিব মানুষ বান্ধব ছিল না। দেখেন বাংলাদেশে দুর্নীতির আশ্রয় ছাড়া, ক্ষমতার কাছাকাছি হওয়া ছাড়া কোনো গরিব মানুষ নিজের ভাগ্য উন্নয়নের জন্য যে সে সৎভাবে সুন্দরভাবে পরিশ্রম করে ভাগ্য উন্নয়নের চিন্তা আমার মনে হয় করে না, করার সুযোগ রাখা হয়নি। তো ফলে এই যে গরিব বান্ধব আপনি একটা রাষ্ট্র করতে পারেন নাই, ফলে গরিব মানুষের মধ্যে তো ক্ষোভ, বিক্ষোভ, এনার্কি এগুলো রয়ে গেছে, সবসময় রয়ে গেছে। এগুলো আমরা করি কি, ধরেন ইনইকুয়ালিটি, বৈষম্য যেটা, এই বৈষম্যর ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশে একটা সম্মতি উৎপাদনের ব্যবস্থা। এ ধরনের রাজনৈতিক লোক, বুদ্ধিজীবী, মিডিয়া এগুলো করে কি, এরা যে সমস্ত কথা বা প্রতিশ্রুতির কথা বলে এগুলো হলো বৈষম্যর ব্যাপারে একটা সম্মতি আদায়ের জন্য মূলত বলা হয়। হ্যাঁ, বৈষম্যটাকে নিরসন করার জন্য একটা টোটাল পলিটিক্যাল এবং সামাজিক ইঞ্জিনিয়ারিং দরকার। সেটা 54 বছরে যেহেতু আমাদের পুরা রাষ্ট্রীয় পদ্ধতি, পলিসি, ডেমোক্রেটিক সমস্ত আকাঙ্ক্ষা ফেল করছে, ফলে আপনি তো ডেফিনেটলি একটা নতুন রাষ্ট্র গঠনের প্রকল্প একদম টপ টু বটম শুরু করতে হবে। ধরেন আপনি রিক্সা সমস্যা সমাধান করবেন, দেখা যাবে যে ওখানে রিক্সা চালক বা আদৌ যারা এটার সাথে জড়িত তাদেরকে না নিয়ে আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে একটা পলিসি নিয়ে যে সমাধান করে দিলেন। ব্যাপারটা তো এটা না, আপনার তার সাথে সম্পর্কটা, ক্ষমতার সাথে একদম প্রান্তিক রুট লেভেলের মানুষের যে সম্পর্ক, হ্যাঁ, সেটা তো আমি মনে করি যে এত এই 54 বছর স্থাপন করা যায়নি। শুধু ভোটের দিন, তা তো ভোটও তো গত 15 বছর হয়নি। তো এইটা একটা গেল। দেখেন বাংলাদেশের এই ব্যাপারে যে আপনি খুব হুট করে আশাবাদী হইতে পারেন না, আরেকটা কারণ হলো ধরেন এই দেশে এখনও চাষা ভূষা একটা গালি হিসাবে ব্যবহার করা হয়। আপনার ধরেন আমাদের এগ্রিকালচারের অবস্থাটা কি, হ্যাঁ, 15 বছর অনেক মিথ্যা কথা বলা হয়েছে আমাদের স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বেসিক্যালি আমরা আমদানিতে স্বয়ংসম্পূর্ণ, হ্যাঁ, উৎপাদনে না হোক। কিন্তু আমাদের এগ্রিকালচার, আমাদের ফুড সিকিউরিটি নষ্ট হয়ে গেছে। আমাদের খাদ্য নিরাপত্তা আজকে কোথায়? বাংলাদেশের আমি মনে করি যে এটা একটা সিরিয়াসলি একটা গভর্নমেন্টকে আমি বলবো যে এই ব্যাপারটা আপনারা চিন্তা করবেন যে খাদ্যে ভেজাল মেশানো এটা তো আপনার হত্যার অ্যাটেম্প নেওয়ার সমান অপরাধ। ধরেন কেউ যদি খাদ্যে ভেজাল মিশায়, মাছে ধরেন ফরমালিন মিশায় বা ধরেন যে এই কেমিক্যাল মিশায় ফলে, হ্যাঁ, এবং এটা খাওয়ার পরে অনেক সময় আমরা দেখছি কিন্তু অনেক মানুষের মৃত্যুও হয়েছে, তো এটা তো অ্যাটেম্প টু মার্ডার। তো এটা শাস্তি তো মৃত্যুদণ্ডের সমতুল্য শাস্তি হওয়া উচিত, যে খাদ্যে পণ্যে ভেজাল দেওয়ার শাস্তি। তো ফলে আপনি বলতেছে আমাদের এবং আমাদের দেখেন এই যে একটা অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থানে মারা গেল কারা? মোস্টলি শিশু, কিশোর। তাহলে আপনার একটা সমাজ যে বর্বর, এটা আপনি বুঝবেন কিভাবে? যে সমাজে শিশু কিশোরদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, শিশু বান্ধব যে সমাজ না, সে সমাজ নিষ্ঠুর সমাজ। আমি যে প্রসঙ্গটা বলছিলাম সেটি হলো যে এই যে একটা সমাজের অবস্থা, তারপর গণ অভ্যুত্থান হলো, চারদিকে ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ঘটনার মাঝখান দিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধও কিন্তু কেউ কেউ পাচ্ছে এবং তারা সামনে চলে আসে। আমার প্রশ্ন হলো যে সরকার এই ধরনের একটা সুযোগ কেন করে দিচ্ছে বা সুযোগ তৈরি হচ্ছে কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। ষড়যন্ত্রের কথাটা মূলত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশি শোনা যাচ্ছে বা বলা হচ্ছে। এর একটা কারণ আছে। এটা কারণটা হলো ধরেন এই অভ্যুত্থানটাকে যখন কল্পিত মাস্টার মাইন্ড, তারপরে হলো 15 দিনের ঘটনার মধ্য দিয়ে অভ্যুত্থান বা একটা শ্রেণীর এমনভাবে কিছু বয়ান তৈরি করা হলো যে একটা শ্রেণীর অংশগ্রহণের মধ্য দিয়েই এটা করা হয়েছে, করার মধ্যে দিয়ে যারা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছেন। আমি আপনার পয়েন্টে আসতেছি। তো এই একটা ট্রাস্টের সম্পর্কের একটা অবনতি ফ্রম দ্য ভেরি বিগিনিং ঘটে গেছে। ফলে যেহেতু এই বিশ্বস্ততার ট্রাস্টের সম্পর্কের অবনতি শুরুর থেকেই ঘটে গেছে, এই জন্য কেউ কাউরে আর ওইভাবে ট্রাস্ট করতে পারতেছে না। অথচ দরকার ছিল কি, যেই আমরা জানি গণ অভ্যুত্থান, এটা বারবার বলছি যে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের ভিতর একটা অভূতপূর্ব ঐক্যের ফলাফল হলো গণ অভ্যুত্থান, তাই না? তো এখন এই অভূতপূর্ব ঐক্যের মধ্য দিয়া আমাদের যে কেয়ার, ধরেন যখন আমরা রাস্তায় ছিলাম, কওমি না মিষ্টান না হুজুর না আপনার আস্তিক না নাস্তিক, এগুলো কিন্তু দেখা হয় নাই। একজন আরেকজনের প্রতি যে কেয়ার, একজন আরেকজনকে বাঁচানোর যে আকুতি, সেই আকুতিটা তো দেশ গঠন করার ক্ষেত্রে আপনার দরকার ছিল। সেই আকুতিটা তো
পরবর্তী সময়ে রাষ্ট্র বিনির্মাণ বা ধরেন পুনর্গঠন যাই বলেন আপনি, সেই প্রক্রিয়ায় আপনার এটা আনা দরকার ছিল। তাহলে এটাই তো বড় চ্যালেঞ্জের কাজ আপনার। হ্যাঁ, আপনি অভ্যুত্থান করলেন, ভালো কথা। তো এই যে কেয়ারটা, এই যে আপনার একজন অন্যজনের প্রতি যে সহমর্মিতা, এই যে একজন আরেকজনেরকে আগলায় রাখার যে মানসিকতা, এটা যখন ছুটে যায় তখন আমাদের ওই পুরানা স্বভাব, যে যার মধ্যে সাকিব ভাই যেটা ইঙ্গিত দিল যে আমি আমার ইমিডিয়েট লাভটা আগে দেখি, এই জন্য আমি হুট করে আন্দোলনে ঝাঁপাই পড়ি। হ্যাঁ হ্যাঁ, একটা এতদিনের শাসন, একটা স্বৈর শাসন, একটা ফ্যাসিবাদী শাসনের পরে হুট করে সব কিছু চেঞ্জ হয়ে যাবে না, ধৈর্য ধরারও দরকার আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সামাজিক স্তরে কি ওই পরিমাণ কেয়ারিং মেন্টালিটি ডেভেলপ করতে পারছি যে এটা অভ্যুত্থান আমাদের শিখাইছে? না, আমরা ইমিডিয়েট এখনই নাইমা পড়বো, এখনই চাই। হ্যাঁ, বা আমার স্বার্থটা আগে দেখি, যেটা আগেও আমরা দেখছি। দেখার মধ্যে দিয়ে আসলে আমাদের ওই ইউনিটিটা, যেটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আসলে ভাবছিলাম অর্জন করতে পারবো, সেটা টোটালি ওইভাবে অর্জিত হয়ে ওঠে নাই। ফলে এটা সামাজিকভাবে প্রতিষ্ঠা করা না গেলে আপনার একটা রাষ্ট্র গঠন বা গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত যায় একটু কঠিন হবে। সাকিব ভাই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন? আমি একটু এ বিষয়ে কিছুটা সামান্য যুক্ত করব, কিছুটা আমার শর্টটা একটু ভিন্ন। দেখুন, মানে আমি মনে করি যে যেমন উনি কথাটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে বৈষম্যের পক্ষে একটা সম্মতি উৎপাদন চলে, মানে এটা পুরো রাষ্ট্র মিলেই করে। কারণ রাষ্ট্র প্রধানত বৈষম্যকে টিকিয়ে রাখে, পুনরুৎপাদন করে এবং বৈষম্যের উপরেই দাঁড়িয়ে আছে সে। এই রাষ্ট্রটা বৈষম্যমূলক রাষ্ট্র, কোনো সন্দেহ নাই। এবং যেটা 5 তারিখে আমরা শাসককে উৎখাত করেছি, এখনও কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা বদলাতে পারিনি। ফলে সেই জায়গাটাতে এখনও বৈষম্যমূলক রাষ্ট্রই সে আছে এবং সেই বৈষম্যের পক্ষে তার সম্মতি উৎপাদন, পুনরুৎপাদন এবং এটাকে টিকিয়ে রাখার একটা চেষ্টা এই রাষ্ট্রের বিভিন্ন অর্গানের মধ্যে কিন্তু আছে। এটা এমন না যে ওই টপে যিনি বসছিলেন উনি খালি বৈষম্যমূলক রাষ্ট্র চাচ্ছে, ওনার রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে স্তরে দায়িত্বের লোকেরা আছেন, যেমন ধরেন আপনি বলতে পারেন আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গি কী, প্রশাসন কী দৃষ্টিতে দেখে, আইনশৃঙ্খলা বাহিনী কী দৃষ্টিতে মানুষকে দেখে, দেখার দৃষ্টিটাই তো কলোনিয়াল। স্যার ম্যাডাম বিতর্ক আমরা দেখেছি। স্যার ম্যাডাম বিতর্ক তো সারফেসের ব্যাপার, কিন্তু আপনি দেখার দৃষ্টিটা, মানে আপনি তো আমাকে নাগরিক হিসেবে দেখছেন না, আপনি তো আমাকে প্রজা হিসেবে দেখছেন, অথবা আমাকে আমার উপরে প্রভুত্ব করার, আপনি হচ্ছেন শাসক, আমি শাসিত, আমি তো প্রজা আপনার। ফলে এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাই বড় আকারের সমস্যার জায়গা। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য না। গণতান্ত্রিক রাষ্ট্রের উল্টো নাগরিক হচ্ছে এখানে প্রধান। আপনি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছেন সে বড়জোর সেবক। ফলে আপনি আপনার মানে মালিকের সাথে কথা বলছেন, জনগণ রাষ্ট্রের মালিক, সেই জায়গাটাতে নাই। এখন আমি আরেকটা জিনিস বলবো, ফ্যাসিবাদীদের কৌশল ছিল কি, যে কোনো আন্দোলন হলেই সেটাকে ব্র্যান্ডিং করা। মানে আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা যে আন্দোলন, এমন রাজনৈতিক আন্দোলনকেও তো তারা সন্ত্রাসী এটা সেটা ব্র্যান্ডিং করেছে। যে কোনো স্পন্টেনিয়াস আন্দোলন কিংবা যদি স্বতঃস্ফূর্ত কিংবা সাধারণ ব্যানারের আন্দোলন, সেগুলোকে এই যে বিএনপি ঢুকে বলল, এই বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, এই যে আমরা যারা মানে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি এরা ষড়যন্ত্র করছে, এই ধরনের বহু রকম আজ প্রচারণা আমরা শুনেছি। আমাদের এখানে একটা সমস্যার জায়গা হচ্ছে যে এই অভ্যুত্থান কার অভ্যুত্থান? আমরা বলছি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, তো জনগণের অভ্যুত্থান না। এই জনগণ আপনি দেখেন এর আগেও ছিল, বাট 15.5 বছরে আপনি তার দাবি দেওয়ার কথাগুলো কি বলতে পেরেছে? আপনি একজন সাংবাদিক, আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বহুদিন দেখেছেন শিক্ষকরা প্রধানমন্ত্রী আমাদের মা বলে বিশাল ব্যানার লাগিয়ে বসে আছে, দিনের পর দিন বৃষ্টিতে রোদে পুড়ছে, কেউ তাদের পাত্তা দেয় না। পুলিশ এসে কখনো কখনো পিটিয়ে উঠিয়ে দিয়েছে। এটাই তো বাস্তবতা ছিল, তাই না? শ্রমিক আন্দোলন দেখেছেন, সবাই হচ্ছে মোটামুটি এটাকে প্রায় ভিক্ষাবৃত্তিতে নিয়ে যাওয়া হয়েছিল, যে প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতে হবে, তিনি যদি দয়া করে আমাদের কিছু দেন। এখন তাহলে কোনো মুভমেন্ট বলে কিছু ছিল না, একটা সমাজে আন্দোলন যদি না থাকে। অথচ আমি 1990 সাল থেকে একজন রাজনৈতিক কর্মী, আমি দেখেছি অন্তত 90 দশকে প্রথমে বিএনপি ক্ষমতায় ছিল, এরপর আওয়ামী লীগ আসলো, সেই সময়ও মানে সরকারি দলের শ্রমিক সংগঠনও দেখা যেত এক ধরনের আন্দোলনের ভঙ্গিতেই তাদের দাবি দেওয়া নিয়ে আসতো, অ্যাজ ইফ তাদের গভর্নমেন্টের বিরুদ্ধেই তারা লড়াইটা করছে। সেই জায়গায় এখানে সবাইকে একটা ভিক্ষুকের জায়গাতে তারা নিয়ে গেছিল। এখন অভ্যুত্থান যখন এইভাবে একটা জনতার অংশগ্রহণের মধ্যে দিয়ে সফল হয়েছে, ছাত্ররা যেখানে অগ্রণী ভূমিকা রেখেছে, সেই অভ্যুত্থানে মানুষ আশা করছে যে আমার দাবিটা তো এখানে পূরণ হবে। আপনি 69 সালের অভ্যুত্থানের পরে পুরো 69 সাল এবং 70 সাল ব্যাপী সারা বাংলাদেশে গেলে আন্দোলনই দেখবেন, কারণ সবাই তার দাবি দেওয়াটা নিয়ে সামনে এসছে। এটাই করে সমাজকে, এটাকে বলে যে বলতে যে সব কিছু বাঁধন খুলে দিয়েছে এবং মানুষ আসছে। এখন আমাদের দেখা উচিত যে দাবিটা ন্যায্য কিনা। যদি একটা দাবি ন্যায্য হয়, আপনি যে কোনো জায়গার দেখুন যে দাবি আসলে তাদের দাবিগুলো কি, লড়াইটা তারা এখন হঠাৎ করে শুরু করলো নাকি দীর্ঘদিন ধরে লড়াই করছে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আন্দোলনে একটা মেরিট দেখি,
না হলে এতগুলো লোককে জড়ো করে না সম্ভব না। আওয়ামী লীগ যদি পারতো পয়সা দিয়ে আর উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে, তাহলে ওই যে ডেকেছিল না 10ই নভেম্বর, মানে আরো অনেক লোক দেখতেন ওখানে। যে আওয়ামী লীগের 2-4 জন ছাড়া কাউকে নামতে দেখা যায়নি, এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ওর নামার ক্ষমতা এখন নেই। তাহলে এই জনগণ তো অভ্যুত্থানের জনগণ, এই জনগণকে অভ্যুত্থানের অংশে পরিণত করতে হবে। তার দাবি পূরণ সে যদি অভ্যুত্থানের মধ্যে না দেখে, তাহলে রাষ্ট্র কার জন্য কাজ করছে আমাকে আপনি প্রশ্ন করেন। আমি খালি জানতে চাই রাষ্ট্রের প্রায়োরিটি কি? আমার সমস্যা সমাধান করা? কি প্রায়োরিটি নিয়ে আপনি আছেন? আপনি জনগণকে ঐক্যবদ্ধ করার রাস্তা বন্ধ করছেন, জনগণের সমস্যার সমাধান না করে তাকে বিভক্ত করে ফেলছেন। অভ্যুত্থানের শক্তি কোথার উপর দাঁড়াবে? আজকে এই জনগণ যে কোনো শ্রমিক কিংবা যে কোনো অংশ যখন দাবি নিয়ে আসছে, তার দাবি যখন পূরণ হবে, সে তো অভ্যুত্থানের শক্তিতে পরিণত হবে এবং সেই জনগণ ঐক্যবদ্ধ হবে। আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। সে কারণে আমি বলবো যে এই অভ্যুত্থান যে জনগণের অভ্যুত্থান, সেইটাকে আজকে আমাদের শক্তিশালী করতে হলে, সেই জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে, তার দাবি দেওয়া কীভাবে কত দ্রুততার সাথে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সরকারকে মনোযোগী হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে। এবং আন্দোলনেরকে ব্র্যান্ডিং করার ফেসিবাদী যে কৌশল ছিল, সেই কৌশলটাকে আমাদের ব্যাটল করতে হবে। কারণ এই ব্র্যান্ডিং করে আসলে আন্দোলনটা হবে না, কারণ মানুষকে আমরা দূরে ঠেলে দিব। আমরা বরং সেখানে খোঁজার চেষ্টা করি পয়েন্ট আছে কিনা। পয়েন্ট থাকলেই, ষড়যন্ত্র যদি কেউ থাকেও, তাহলে সেটা যাবে। আপনি 15.5 বছর ধরে ক্ষমতায় ছিল, তাদের আমলে এই ব্যাটারি চালিত হয়েছে। তো ব্যাটারির রিক্সার ক্ষেত্রে যে অনেক লোক ছাত্রলীগ যুবলীগের লোক থাকতে পারে কিংবা পাড়ায় পাড়ায়, এটা অস্বাভাবিক কিছু। সেই লোকগুলো যে আবার কতটা ছাত্রলীগ যুবলীগ, আসলে এটা তো ক্ষমতার ছায়াতলে থাকার কারণে। কারণ ক্ষমতা ছাড়া এখানে কিছু হয় না। আপনি ক্ষমতার ছায়াতলে না থাকলে আপনি ছিটকে পড়বেন সমস্ত কিছু থেকে। ফলে মানুষ ক্ষমতার ছায়াতলে থাকে। এটা একটা ক্লায়েন্ট তন্ত্র, মক্কেল তন্ত্র কায়েম হয়েছে। ফলে পাওয়ারের জায়গা আছে, পাওয়ার সাথে সাথে গেলেই জার্সি বদলায় যায়। এই যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, এটাকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা কতগুলো প্যাটার্নের মধ্যে ঢুকবো এবং যে কোনো কিছু দেখলেই মনে করবো যে এই যে ছাত্রলীগ যুবলীগ নেমে পড়েছে, এই বোধহয় অভ্যুত্থান ধ্বংস করে দিল। এটা জনগণের অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা যে অকাতরে জীবন দিয়েছে, যে শক্তির পরিচয় দিয়েছে, এই পরাজিত শক্তির আমি মনে করি কোনো সামর্থ্য নাই, যদিও তাদের বিদেশি দোসররা চেষ্টা করছে। আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা দরকার এবং সেটা আমরা করতে পারলে আমি বিশ্বাস করি যে আমরা অভ্যুত্থানকে ঐক্যবদ্ধ করতে পারবো। আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নেতৃত্ব দিচ্ছেন, সেইটা মানে অনেকগুলো যে তার সামনে চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রশাসনিক পুনর্গঠনের চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ এবং রাজনৈতিক উত্তরণের চ্যালেঞ্জ, এগুলো তিনি আরও ভালো মতো করতে পারবেন ইফ তার নীতিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা যথার্থ জায়গায় দাঁড়ায়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন জনাব জুনায়েদ সাকি এবং জনাব রেজাউল করিম রনি। আমরা এখন রেজাউল করিম রনির কাছে যাব। আপনি লক্ষ্য করেছেন গত দুদিন ধরে আরেকটি আন্দোলন বা আরেকটি ঘটনাও খুব ঝামেলা তৈরি করেছে। সেটি হলো কয়েকটি কলেজের মধ্যে যে ঘটনা ঘটেছে, একটি মৃত্যুকে কেন্দ্র করে যাকে বলা হচ্ছে ভুল চিকিৎসায় মারা গেছে এবং অভিযোগ তুলে একটা ভাঙচুর হয় সোহরাওয়ার্দী কলেজে, তারপরে কবি নজরুল কলেজে, এবং সেই ভাঙচুরের জের হিসেবে আবার আজকে যাত্রাবাড়ি এলাকায় যে একটি কলেজ রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেখানে গিয়ে এরা আবার দল বেঁধে গিয়ে ভাঙচুর চালায়, ব্যাপকভাবে ভাঙচুর চালায় এবং ঘটনাটি একেবারেই অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এরকম মনে হয়েছিল। কেউ নেই, যার যার ইচ্ছে মতো এই অরাজকতা করছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখন যিনি
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম, উনি এটি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যে কথাটা আপনারা শুরুতে বলছিলেন একটা, যে দেশের মানুষ এবং দেশ এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশ্ন হলো যে এই ধরনের ঘটনা ঘটছে কেন, মানুষ তো অস্থির হয়ে উঠছে কেন? দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের থাকার ফলে যে দমবন্ধ অবস্থার মধ্যে মানুষ ছিল, তো সেইটা এখন নাই, ফলে একটা আউটবাস্ট হয়েছে, একটা আন্দোলনের মৌসুম শুরু হয়েছে আমরা বলতে পারি। এটা আন্দোলন নয়, ঠিক, এটা সহিংসতা, অরাজকতা। সহিংসতা, যে কোনো আন্দোলন সহিংসতার দিকে যে কোনো সময় চলে যেতে পারে। এখন ধরেন এই যে একটা আপনি বলেন একটা ভুল চিকিৎসার ঘটনা ঘটার থেকে দেখেন একজনকে হয়তো অ্যাটাক করতে গেছে, এখানে দুইজন হয়তো থামাইতে গেছে, তারপরে হয়তো হাতাহাতি হয়েছে, তারপরে মহল্লা জড়াইছে, একদম পুরো এখন একটা আউট অফ কন্ট্রোল সিচুয়েশন দিকে চলে যাচ্ছে। কিন্তু এক অর্থে ধরেন এই ঘটনাগুলো কালেকটিভ যে অসহিষ্ণুতা আমাদের, সেইটার সাথে হয়তো রিলেট করা যাবে। কিন্তু আমি বলতেছি যে এর চেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে আসলে জনগণের মধ্যে যে আলোচনাটা আমরা করার চেষ্টা করতেছিলাম, যে ঐক্যটা, মানে আপনার 5ই আগস্টের শিক্ষাটা কি? 5ই আগস্টের শিক্ষাটা হইল যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হইলে সবই পারে, এবং এই যে জেনারেশন, জেনজি জেনারেশন, যেটাকে আমরা জেনজি বিপ্লব বলতেছি, জেনজি এই অভ্যুত্থান বলতেছি, এইটা কিন্তু একটা সারা দুনিয়াতে একটা ইউনিক ঘটনা। এবং এই জেনজি কি করলো, ধরেন এই জেনজি কিন্তু ওই অর্থে ঐতিহাসিকভাবে একটা রাজনৈতিক বোঝাপড়া, শিক্ষার মধ্য দিয়ে বড় হওয়া, এরকম না, কিন্তু তারা তাদের যে ঐতিহাসিক কর্তাসত্তা, সেটার একটা উন্মেষ কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটছে। এবং তারা কিন্তু এইখানে দেখেন যে ধরেন যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে ছেলে মেয়েগুলো নামলো, তাদের কিন্তু এইখানে কোটা পাওয়া না পাওয়ার কোনো ইস্যু ছিল না। এই যে সলিডারিটি তৈরি হওয়া, একটা সলিড সলিডারিটি তৈরি হওয়া, এবং সেটা একদম শহর থেকে শুরু করে টপ আরবান এরিয়া, গুলশান থেকে শুরু করে ভুরঙ্গামারির চর পর্যন্ত, এই যে কালেকটিভ একটা সলিডারিটি তৈরি হওয়া, এইটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় একটা মোরাল কারেজের মধ্য দিয়ে, যে এটা অন্যায়, তুমি এভাবে গুলি করে মারতে পারো না। সেই অন্যায়টা কিন্তু আপনি দেখবেন যে আমাদের এন্টার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সামাজিক ব্যবস্থার মধ্যে, সামাজিক সম্পর্ক নির্ণয়ের মধ্যেই একটা বৈষম্যমূলক ব্যাপার রয়ে গেছে। এখানে বাংলাদেশে মানুষের ওই অর্থে মর্যাদা নাই তো, কারণ আমরা এখনও নাগরিক হয়ে উঠতে পারিনি। এই যে ধরেন কথায় কথায় আমাদের আগের ফ্যাসিস্ট শাসক বলতো যে জনগণ ছাড় দিবে না, জনগণ বলতে কী বোঝে? জনগণ বলতো সে কতগুলো আওয়ামী চোর বাটপার, কতগুলো ছাত্রলীগের ক্যাডার, টাকা দিয়া কিছু লোকজন মিছিলে আনা, যেগুলো হয়তো তার দলও করে না বা সমর্থনও করে না, তো এদেরকে সে জনগণ বলে ইয়ে করতো। কিন্তু কেউ কিন্তু বলে নাই যে আমার রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে আমি কনসার্ন, কখনো এটা বলে না। দেখেন এখানে রাজনীতির ধারণাটা কি? আমরা যে বলি কথায় কথা আমরা খুব রাজনীতি সচেতন জাতি, আমার মনে হয় এটা না। আমরা খুব দলাদলি প্রবণ জাতি, আমরা পার্টিজান ওয়েতে কাজ করি। এবং দল করে কারা? এখানে রাজনীতি করে কারা? আপনি চারদিকে যদি তাকান, 5% লোক। কারণ হলো রাজনীতি এখানে একটা এমন একটা পেশা, আপনি মানে কোনো যোগ্যতা লাগে না, আপনার গুন্ডামি মাস্তানি, তারপরে হলো যে আপনার এটাকে আপনার টাকা বানানোর এরকম একটা মেশিন, যে আপনি কোনো না কোনোভাবে যদি একটা প্রক্রিয়ার মধ্যে জড়িত হইতে পারেন এবং ক্ষমতায় যদি একবার আসা যায়, কোনো সমস্যা নেই। তখন আপনার এলাকায় একটা চেন অফ কমান্ড তৈরি হয়। তো এই চেন অফ কমান্ডের মধ্যে দিয়ে ওই এলাকার বা তার ওই নেতার, ওই পাতি নেতার, সে দেখা যায় একটা গলির, একটা 60 ফিট গলির নেতা, ওই গলি তার রুটি রুজির ইনকাম, সে মনে করছে গলির কিং, আরেকজন মনে করছে এক পাড়ার কিং, আরেকজন মনে করছে এক ইউনিয়নের, আরেকজন এক থানার, আরেকজন এক জেলার। এইটা এইভাবে করাইতে করাইতে টপ পর্যন্ত গেছে। এই যে ফ্যাসিবাদী মডেল, এর মধ্যে নির্বাচনও হয়েছে, মানে আমি বিগত আমলগুলোর কথা বলতেছি, কিন্তু সামাজিক স্তরের এই মডেল চেঞ্জ হয়নি। এই জন্য আমাদের কালেক্টিভ মানুষের যে মর্যাদা নাই, বাংলাদেশের যে নাগরিক মর্যাদা নাই, আমরা যদি নাগরিক, এখন এই অভ্যুত্থানের পর আমাদের প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব হলো এই যে ক্যাওয়াটিক অবস্থার কথা আপনি বলতেছেন, চারদিকে যে অস্থিরতা, একটা মানে একটা বেসুমার এনার্কি, চারদিকে যে আমরা দেখতে পাচ্ছি, এটা কেন দেখতে পাচ্ছি? কারণ আমাদের এই যে ঐক্যের শিক্ষাটা, আমরা আসলে তো রাষ্ট্র মানে মানে মানুষ ঐক্যবদ্ধ হয় কীভাবে? এই যে একটা বললাম যে মোরাল, কালেকটিভ মোরাল স্পিরিট, এখন এই কালেকটিভ মোরাল স্পিরিটটাকে আপনি যখন রাষ্ট্র গঠনে নিয়ে যাবেন, অবশ্যই আপনাকে তাদেরকে সংযুক্ত করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্র পরিচালিত যেভাবে হচ্ছে, সাকিব ভাই যে প্রশ্নটা করলেন, তাহলে সরকারের এজেন্ডাটা কি? সরকার কী প্রায়োরিটি দিচ্ছে? তাহলে প্রায়োরিটি যাই দিচ্ছে, কিন্তু সেটার মধ্যে একটা গ্যাপ, জনগণের সাথে যে সরকারের একটা গ্যাপ, এটা তো পরিষ্কার।
সরকারের শুধু গ্যাপটা যদি ধরেন না থাকতো তাহলে কিন্তু এই লেভেলে এনার্কি দেখার কথা না। ফলে জনগণের সাথে সম্পৃক্ত বাড়ানোর প্রক্রিয়া কি? প্রক্রিয়া হলো রাজনীতি। রাজনীতিহীন ক্ষমতা একটি ফ্যাসিবাদী প্রবণতা, সেটা যেই ক্ষমতায় থাকুক, রাজনীতিহীন, আমি বারবার বলতেছি। ফলে আপনি ক্ষমতায় যদি থাকেন, হ্যাঁ, এখন এই সরকার এখানে যারা আছে তারা কেউ ক্ষমতায়, তারা জনগণের থেকে দায়িত্বপ্রাপ্ত, তারা রাষ্ট্র পুনর্গঠন, এই যে ফ্যাসিবাদের লম্বা সময়ের পরে আমাদের যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে, আমি বরং আরেকটা কথা বলি সেখানে, দেখেন আমাদের যে রাজনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে সেইটা হয়তো পূরণ করা অত কঠিন না, কঠিন অবশ্যই, কিন্তু আমাদের সবচেয়ে অপূরণীয় ক্ষতি যেটা হয়েছে, আমাদের সমাজে যে মোরাল ফ্যাব্রিক্স ভেঙে গেছে, হ্যাঁ, ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে। আওয়ামী লীগ কে ছিল না? সবাই আওয়ামী লীগ, চারদিকে আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন কোনো আওয়ামী লীগ নেই, এটা তো হইতে পারে না। এবং এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনগুলো গড়ে উঠছে, সেই আন্দোলনগুলোর মধ্যে দেখেন আপনি যেভাবে ব্রুটালি আওয়ামী লীগের দমন করছে, দমন করার মধ্যে দিয়ে আসলে এখানে, হ্যাঁ, এবং এই অল্প কিছু লোক সবসময় আপনি দেখবেন যে আন্দোলন, বৃহত্তর আন্দোলন যে গইরা ওঠে না, এটার কারণ হলো কি, যে বিখ্যাত লেখক আশিস নন্দী বলছে যে স্বৈরাচারের কালে একটা জনগোষ্ঠীর আত্মশক্তি হারানোর ফলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন মাঝে মাঝে প্রবল হয়ে উঠতে দেখা যায় না। এই যে আত্মশক্তি হারাই ফেলছিলাম আমরা, কারণ কি করে হয়তো সে ধরেন বিএনপি জামাত বন্য দল, সেও ধরেন একটা শেখ মুজিব হয়ে উঠছিল, মানে শেখ মুজিবের ছবি বুকে লাগায় সে ধরেন হাজির হয়ে গেছে। এই যে ধরেন এবার ধরেন সে গুলিস্তান থেকে 150 টাকা দিয়ে কালো কোট একটা পয়রা দেন, সেও মুজিববাদী হয়ে গেছে। এই যে কোনোভাবে টিকে থাকার জন্য, অর্থনৈতিক ছোট্ট সুবিধার জন্য নিজের সত্তার, পলিটিক্যাল সত্তা, রাজনৈতিক সত্তা, রাজনৈতিক সাবজেক্টিভিটি যেটাকে বলে, সেটাকে বিসর্জন দিয়ে ক্ষুদ্র সুবিধার জন্য আওয়ামী লীগ হয়ে যে ফাংশন করছে, এর ফলে ফ্যাসিবাদ প্রলং হয়েছে। এর ফলে কি হয়েছে? মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ তো শুধু একটা রাজনৈতিক সংগঠন না, আওয়ামী লীগ একটা নফসানিয়াত, আমি বলি এটা স্বভাবের অংশ হয়ে গেছে মানুষের মধ্যে। ঘুষ খাওয়াটা খারাপ ব্যাপার, আগেও ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে একটা সিস্টেম ছিল, ঘুষের টাকায় আপনি এলাকায় বাড়ি করবেন, তারপরে দাপট নিয়ে সময় লোকজন আপনার পাশ হয়ে সালাম করবে, দোয়া নিবে, আপনি সফল। এই যে লোভ ছিল আমাদের প্রধান স্পিরিট, ব্যতিক্রম ডেফিনেটলি আছে, সেটা আলাদা কথা, কিন্তু আমি বলছি ইন জেনারেল। তো এই অবস্থায় সমাজের তো টোটাল ফেব্রিকটা ভেঙে গেছে। ফলে আপনি যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চান, হ্যাঁ, তাহলে তো আপনাকে এই মোরাল আপরাইজিংও লাগবে এট দ্য সেম টাইম। কোন মানুষ নিয়ে আপনি রাষ্ট্র করবেন? যে ছলে বলে কৌশলে ভোট কিনা, হ্যাঁ, তারপরে 10 কোটি টাকা ব্যয় করে 100 কোটি টাকা বানাবে, মানে ধরেন 10 কোটি টাকা ব্যয় করে এমপি হয়ে 100 কোটি টাকা বানানোর প্রকল্প নেবে, এই বিজনেস করবে না, যে রিয়েলি সলিডারিটি এবং ফিলান্থ্রপি, হ্যাঁ, কে রাজনীতি আকারে নেবে। এই অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর, ইনক্লুডিং সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা লেসন নেওয়ার দরকার আছে। অনেক লম্বা কথা বলা যায়, সহজ কথা হলো রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা রাজনীতি বলতে বুঝতাম কি, যে আমি ক্ষমতায় যাব, যাইয়া স্কুল কলেজ মাদ্রাসা এগুলো করব, মানে জনসেবা করব, হ্যাঁ, তার মানে কি জনসেবা বা উপকার বা ফিলেন্থ্রপি করার জন্য আমাকে রাজনৈতিক ক্ষমতা দরকার, হ্যাঁ, তার মানে পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে রাজনীতিকে আমি একটা জনসেবার টুলস আকারে দিতে। এখন এটা না, এখন উল্টাটা, এখন হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। বাচ্চারা এটা করে দেখাচ্ছে, বাচ্চারা কিন্তু ক্ষমতার জন্য যায় নাই, ও রাস্তার ড্রেন পরিষ্কার করছে, গ্রাফিতি করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এই যে জেনজির স্পিডটা হলো এই জায়গায় খুঁজতে হবে, ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। হ্যাঁ, আপনি 10,000 কোটি টাকার মালিক হবেন, তারপরে 10 কোটি টাকা দান করবেন, নো, আপনার এক প্লেটের খাবার আছে, আধা প্লেট আমার দেন, আগে অভুক্তকে দেন, তারপরে দেখবো আপনি কেমন। হ্যাঁ, এই যে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, এই জায়গা থেকে আমরা যদি রাজনীতিকে ফ্রেম করতে পারি, তাহলে আমরা বরং এই অভ্যুত্থানের যে স্পিরিট বলি এটার কাছাকাছি থাকতে পারবো। রেজাউল করিম রনি, আমরা সময় থাকলে আবারও আপনার কাছে আসবো। জুনায়েদ সাকি, আমরা একটু পলিটিক্সে আসি, আপনার জগতে আসি। সেটি হলো তারেক রহমান সাহেব আজকে একটি বক্তব্য রেখেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের এজিএম ছিলেন, উনি ছিলেন প্রধান অতিথি, উনি ভার্চুয়ালি সেখানে বক্তব্য রেখেছেন, দীর্ঘ বক্তব্য রেখেছেন, এবং সেখানে সেই কিছু প্রসঙ্গ আগেও যেগুলো উনি বলেছেন সেগুলো নিয়ে আবার কথা বলেছেন একটু অন্যভাবে। উনি আজকে একটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মত পার্থক্য নেই। সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করেছে যে বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা দরকার, এবং এই দরকারের কথা উল্লেখ করতে গিয়ে উনি আরও কিছু কথা বলেছেন যে কেন দরকার। এই যে সংস্কার এবং নির্বাচনের তারিখ, এইটা নিয়ে একটা বিতর্ক কিন্তু শেষ হচ্ছে না, এটা একটা দিক। আরেকটা দিক, তারেক রহমান সাহেবের এই বক্তব্যে স্পষ্ট যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু সমর্থনই নয়, ধারণও করে, যে কারণে উনি বলছে আমাদের কোনো মত পার্থক্য নেই। এই গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যে ছাত্ররা একটা সমস্যার মধ্যে পড়লো ঢাকায়,
এগুলো কিন্তু আগেও হয়েছে। যেমন ধরেন ঢাকা কলেজ আর সিটি কলেজের মারামারি অনেক পুরনো। আমি যখন ঢাকা কলেজের ছাত্র ছিলাম তখনও এই মারামারি হয়েছে। মারামারি লাগলেই যে যার কলেজে পড়ে এক ধরনের কলেজপন্থী হয়ে ওঠার একটা মানে বিষয় কাজ করে, এবং কোনো না কোনোভাবে সেটা একটা বেশ বড় আকার রূপ নেয়। একটু হ্যাঁ দ্রুত থেমেও যায়, মানে একটা ধৈর্য নিয়ে জিনিসটা মোকাবেলা করার প্রয়োজন আছে। এখন যদি আবার একটা ছাত্রের মৃত্যুর কারণে একটা কলেজ তার সহপাঠীরা যদি বিক্ষুব্ধ হয়ে ওঠে, তারা কোথাও প্রতিবাদ করতে চায়, হ্যাঁ ভাঙচুর করা ঠেকাতে হবে, সেটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। কিন্তু অন্য কলেজের ছাত্ররা যদি আবার এগিয়ে আসে যে মানে সেটাকে ঠেকাইতে হবে তাদের, এইটা বিপজ্জনক পরিস্থিতির সূত্রপাত করতে পারে, কলেজে কলেজে শত্রুতা এবং তার ফলাফল যা হচ্ছে এখন। তা আমার মনে হয় যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের শিক্ষার্থী নেতৃবৃন্দ খুব ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার। সবাই কিশোর এবং কিশোর থেকে সদ্য পেরোনো সব যুবকরা এখানে আছে, তাদের সেন্টিমেন্টকে উপলব্ধি করেই এই সমস্যাটার সমাধান করা দরকার। এর আগের প্রশ্নে একটা কথা বলতে চাইছিলাম যে আপনি এই যে ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে প্রত্যেকটা কোথাও কোথাও লাইসেন্স দেওয়া হচ্ছে, কিন্তু লাইসেন্সের জন্য কোথাও কোথাও 60-70 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, এই জায়গাটা আছে। মানে আপনি যার ফলে আপনি দেখবেন যে একটা মানুষ কর্মসংস্থানের প্রয়োজনে বাধ্যতা হিসেবে এই বিষয়গুলোতে যুক্ত হয়, ওই সরকারি দলের পেছনে পেছনে ঘোরে, কিন্তু এর মানেই নয় যে তিনি মানে ওই দিক থেকে মনে প্রাণে ওই জায়গাটা করেন। এখন ফ্যাসিবাদের সাথে এই আপোষটা কিন্তু সাধারণ মানুষের, কিংবা সাধারণভাবে ক্ষমতার সাথে এই আপোষটা সাধারণ মানুষকে অনেক ক্ষেত্রেই করতে হয়, এবং করতে হওয়ার ব্যবস্থাটা এখানে আছে। কারণ এই রাষ্ট্রটা নাগরিককে দুর্বল করে, নাগরিকের মর্যাদা কিংবা ক্ষমতা বাড়ায় না। সেই জায়গায় আমরা যদি আসলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমরা মানে ওই রাষ্ট্র গঠনের জায়গায় যেতে চাই, তাহলে যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে, যেখানে অধস্থনতা কাজ করছে, আমাকে ক্ষমতা দাবিয়ে রাখছে, ওই জায়গাগুলো কিন্তু দূর করতে হবে। ওগুলো টিকিয়ে রেখে কোনো রাজনৈতিক ঐক্যটা হবে না। যে মোরাল বিষয়ে এতক্ষণ ধরে মানে রনি কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আমাদের ওই মোরাল জায়গাটা তৈরি হবে না যদি আপনি এই জায়গাগুলো ভাঙতে না পারেন। তো এখন আগামী এত বড় অভ্যুত্থানের একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা যে আমরা বলছি যে নতুন বন্দোবস্ত লাগবে, তার মানে হচ্ছে এই রাষ্ট্রের এই মক্কেলতন্ত্রটা ভেঙে দিতে হবে। সর্বত্র একটা রেন্ট সিকিং ইকোনমি তৈরি করা হয়েছে, সব জায়গায় কিন্তু বখরা জীবিতা। আপনি বসাচ্ছেন, ও যেটা বললো যে আমি এই গলির মালিক, ও রাস্তাটার মালিক, তারপর আমি পুরো পাড়ার মালিক, তারপরে আমি ওয়ার্ডের মালিক, থানার মালিক। এই যে মানে মালিকানার জায়গাটা তৈরি হয়, ট্যাক্স নেওয়া হয়, প্রাইভেট ট্যাক্স, এরকম বখরা, এইটা কিন্তু একটা ইকোনমিও। এখন এর সাথে এত আত্মান্তিকভাবে মানে যাকে বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে বড় পার্টিগুলো, যে আপনি এই যে বলেন না, মানে অভিযোগ হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে, মানে এটা একটা রিপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু, কারণ এই ব্যবস্থাটাও তো ফাংশন করতে হবে। শব্দটা ব্যবহার হবে না, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, আপনি এখন অভিযুক্ত করতে পারেন, কিন্তু আপনি যদি মাইনরলি দেখেন যে ধরেন আচ্ছা আগে এখানে যারা যারা বসতো তাদের জন্য একদল চাঁদা টাদা তুলতো, ম্যানেজ করতো, তাহলে এখন ম্যানেজ করবে কে? ওর তো একটা ম্যানেজমেন্ট প্রসেস আছে। বলতে পারেন যে না, কেউ ম্যানেজ করার দরকার নেই, যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, তাহলে দেখবেন যে নানা ধরনের অ্যানার্কি ওখানেও তৈরি হচ্ছে। কারণ উনি যে বসছেন তার বসাটা কিন্তু মানে কোনো বৈধতাপত্র তার নাই, পাবলিক স্পেসে বসে কাজ করছেন। ফলে এর যেহেতু কোনো অথরিটি নাই, তখন প্রাইভেট অথরিটি হিসাবে রাজনৈতিক দলের লোক, পুলিশ, এরা কাজ করে। তা আমি বলছি যে ধরেন পুরো জিনিসটার স্ট্রাকচারাল চেঞ্জ ছাড়া আমরা রাত্রে, আমি মোটেই বিএনপির চাঁদাবাজিকে জাস্টিফাই করছি না, এটার কিন্তু ভুল কনক্লুশন টানবেন না। আমি এটা বিরোধিতা করছি খুবই পলিটিক্যালি, এবং এখানে শুধু বিএনপির নাম না, আরও দু একটা দলের নাম আমরা শুনেছি, সেই জায়গাতে আমি নিশ্চয়ই তাদের বিরোধিতা করছি। বৈষম্য বিরোধী নামেও হচ্ছে চাঁদা, কোনো সমস্যা নেই। আমি যে জায়গাটায় অ্যাড্রেস করতে চাচ্ছি যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের কাজ করার প্রশ্ন আছে, এবং সেই দিক থেকেই কিন্তু আমরা হয়তো সমস্যাগুলো সমাধান করতে পারবো। না হলে যে সমস্যার পাহাড় সৃষ্টি করা হয়েছে, একসময় আমরা ডুবে যাবো ওই পাহাড়ের মধ্যে চাপে। তো যাই হোক, আপনার রাজনৈতিক প্রশ্নে আসি। আমার এই প্রশ্নে বহুবার বলেছি, আমি সংস্কার এবং নির্বাচনকে কোনো পরস্পর বিরোধী হিসেবে দেখি না।
আমি মনে করি যে সংস্কার এবং নির্বাচন পরস্পর পরিপূরক বিষয়। বাংলাদেশে আরেকটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে গেলে এবং একটা সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচন করতে গেলে এই ফ্যাসিস্টরা যে ব্যবস্থা তৈরি করে গেছে এটাকে বদলাতে হবে, তার সংস্কার করতে হবে, নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কতটুকু কাজ আমরা করতে পারবো নির্বাচনের আগে, এবং সেই কাজগুলো সুনির্দিষ্ট করা দরকার, সেই কাজগুলোর সময় কত লাগবে সেটা ঠিক করা দরকার, এবং তার মধ্যে দিয়ে আমরা নির্বাচন কবে হবে সেটারও একটা সময়সীমা পাবো। নির্বাচন দাবি করা মানে আগামীকাল নির্বাচন দাবি করা হচ্ছে এরকম কেউ বলছে না। আমরা একটা রোড ম্যাপের কথা বলছি এই কারণে যে সংস্কার কি, তার কতটা সময় লাগবে, কবে নাগাদ নির্বাচন করা যাবে, এই রোড ম্যাপটা জানা থাকলে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে, তাদের নিজেদের একটা প্রস্তুতি আসবে, এবং এই স্থিতিশীলতা অর্থনীতির স্থিতিশীলতা আনতেও সহায়তা করবে। আচ্ছা, একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে কোনো বিনিয়োগ হবে, মানে নতুন বিনিয়োগের জন্য সার্টেনটি খুব জরুরি। ফলে সেই পরিবেশটা সৃষ্টির জন্য এটা ভূমিকা পালন। ফলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আহ্বান জানিয়েছি। অন্তর্বর্তী সরকার কিন্তু জবাব দিয়েছেন, মানে প্রধান উপদেষ্টা এটা পরিষ্কার করে বলেছেন যে তারা কমিশনগুলো হয়েছে, তারা রিপোর্ট 5ই জানুয়ারির মধ্যে দেবেন, এবং অন্তত 6টা কমিশন দেওয়ার কথা। সেই রিপোর্ট পাওয়া মাত্রই তারা আলোচনা শুরু করবেন, এবং আশা করি এর মধ্যে দিয়ে একটা রোড ম্যাপের জায়গাটা তৈরি হবে। এবং এটা আমি মনে করি যে যত দ্রুত, মানে জানুয়ারির মধ্যে যদি একটা রোড ম্যাপ অন্তত আসে, তাহলে এই তর্কটার একটা সমাধান ঘটবে নির্বাচন বনাম সংস্কারের প্রশ্নে। হ্যাঁ, সংস্কারের কিছু কিছু প্রশ্নে, বিশেষত সংবিধান সংস্কার নিয়ে, সংবিধান পরিবর্তন নিয়ে এখানে একটা কিছু পার্থক্যের জায়গা আমরা দেখতে পাচ্ছি, এবং এ বিষয়ে আমাদের যে মত তার সাথে অন্যদের মতের হয়তো পার্থক্য আছে, কিন্তু আমরা মনে করছি যে একটা কনসেনসাস এখানে আমাদের পৌঁছানো দরকার। সেইটা একটা রাজনৈতিক, বলতে পারেন যে সমঝোতা, আলোচনা, লড়াই ইত্যাদির প্রশ্ন। সেই প্রশ্নটা নিয়ে আমরা কাজ করব নিশ্চয়ই, কিন্তু এইখানে এই রোডম্যাপটা আমরা প্রয়োজন মনে করি। আবার যারা ধরেন নির্বাচন চাইছেন তারা একবারে সংস্কার চাইছেন না, এটা যেমন আমি মনে করি ঠিক না। আবার যারা সংস্কার চাইছেন তারা যদি মনে করেন যে মানে নির্বাচন চাইছেন না, এটাও ঠিক না। মানে দুটোই কোনোটাই ঠিক আমার মনে হচ্ছে না। সংস্কার যারা চান তারাও নির্বাচন চান, আবার যারা নির্বাচন তারাও সংস্কার চান। মাত্রাগত পার্থক্য হচ্ছে, সময়সীমা সংক্রান্ত পার্থক্য হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একটা কনসেনসাসে পৌঁছানো দরকার। এই ডিবেটটা দূর করে আমরা বরং কাজগুলোর দিকে আরও অধিক মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি। রেজাউল করিম রনি, আজকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে এজিএম হলো, সেখানে তারেক রহমান আরও কিছু কথা বলেছেন। এর মধ্যে একটি উনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু, এবং তিনি বলেছেন যে আমাদের যে চলমান যে গণতন্ত্র এখন চলছে বাংলাদেশে, এটাকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আসলে কি তাই? একটা কথা আমি অনেকদিন যাবৎ বলতেছি, সেটা হলো আগামী দিনে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে আওয়ামী লীগ বিষয়ে কে কী পজিশন নিচ্ছে বা আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করছে তার উপরে। অনেক কিছুর উপর নির্ভর করছে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক আপনার কি বলে যে প্যারামিটার হিসেবে আপনি ধরতে পারেন। তো সেদিক থেকে আওয়ামী লীগ বিষয়ে আমাদের একটা পজিশন লাগবে, একটা জাতিগত সমাধান লাগবে। সেটা হলো যে আমি যেটা বারবার বলতেছি, একটা বিআওয়ামীকরণ প্রকল্প। দেখেন, রাজনীতি এবং আওয়ামী লীগ দুইটা পরস্পর বিরোধী ধারণা। কারণ ফ্যাসিবাদ কোনো রাজনীতি হইতে পারে না, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না। ফ্যাসিবাদের থাকে একটা দানবীয় সংগঠন, যেটা আমরা দেখছি। তো ফলে এইটা আওয়ামী লীগকে আপনি যদি সাংগঠনিকভাবে নিষিদ্ধ করেন, তারপরে তাকে যদি গায়েবী মামলা টামলা দিয়ে, হ্যাঁ মানে এক কথাই হলো গত 15 বছরে আপনি বিএনপি জামাত ধৈরা মারছেন, জেলে ভরছেন, বা বিএনপি জামাত ট্যাগ দিয়ে যাকে তাকে নির্যাতন করছেন। এখন যদি আপনি একইভাবে আওয়ামী লীগ খোঁজা শুরু করেন বা আওয়ামী লীগের উপর একই জিনিস চালান বা আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানান, প্রক্রিয়াটা আমি বলবো আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়ারই একটা অংশ, তাকে ফেরত আসতে সহযোগিতা করে। ফলে আওয়ামী লীগের বিষয়ে, হ্যাঁ এটা ধরেন সাউথ আফ্রিকাতে হয়েছে, আপনার জার্মানিতে হয়েছে, যে সমাজের, আমাদের সমাজের একটা, আমি যেটা আগে বললাম যে ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে। তাহলে এই সামাজিকীকরণ থেকে মুক্ত করার জন্য একটা ডিআওয়ামীকরণ প্রক্রিয়া শুরু করা দরকার আমাদের। সেটা হবে ইনসাফপূর্ণ। ধরেন কেউ আওয়ামী লীগের সমর্থক আর কেউ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী হিসেবে ছাত্র জনতা হত্যায় জড়িত, দুইজনের শাস্তি তো একরকম হইতে পারে না। মানুষ মাত্রই অপরাধ করবে এটা তো কথা হইতে পারে না, কিন্তু ভুল তো করতে পারে। তাহলে ভুলের জন্য তার তো কনফেস করার সুযোগ দিতে হবে, তাকে তো মূল সমাজ গঠনের জন্য মূল স্রোতে তাকে আনতে হবে। আপনি তো আওয়ামী লীগকে একদম সামাজিকভাবে, মানে আমি বলি যে ক্লিনজিংয়ের পলিটিক্স, যে কোনো পলিটিক্স হবে ডেঞ্জারাস। কিন্তু আওয়ামী লীগ, এবং এটা আমি মনে করি জনাব তারেক রহমান ঠিকই বলছে, গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে যায় না, যেহেতু এটা একটা প্রমাণিত, এটা এই আমলে না শুধু 2 শেখ আমল মিলে আওয়ামী লীগ একটা ক্লাসিক্যাল ফ্যাসিস্ট শক্তি। ফলে
এইটা মানে আমাদেরকে রাজনীতি এমন একটা জিনিস যেটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই, মানে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় পৌঁছানোর পরে আমরা কি ধরনের রাজনীতি, কি ধরনের দেশ গঠন করব, সেই আলাপ শুরু হবে। জি, জুনায়েদ সাকি, আমরা এই গণঅভ্যুত্থানের পরে রাজনীতির চরিত্র বদলে যেতে দেখেছি। বিশেষ করে যে প্রশ্নটা সামনে এসছে, বাংলাদেশে প্রো ইন্ডিয়া প্রো আওয়ামী লীগ মানসিকতা নিয়ে রাজনীতিকে চলবে বা টিকে থাকা যাবে? না, দেখুন, বাংলাদেশে প্রো ইন্ডিয়া কিংবা প্রো আমেরিকা কিংবা প্রো পাকিস্তান কিংবা প্রো সৌদি, প্রো রাশিয়া, আমরা এইসব কোনো প্রো রাজনীতিরই আমরা পক্ষপাতী নই। আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশে বহুদিন ধরে আমরা গণসংহতির পক্ষ থেকে এটা বলছি যে একটা বাংলাদেশ পন্থা তৈরি করা দরকার। কেননা যতক্ষণ পর্যন্ত দুনিয়া এইভাবে বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত আছে, তখন আমি আমার রাষ্ট্র, আমার দেশের পক্ষে স্বার্থটা নিয়ে কথা বলবো, এইটার ভিত্তিতে আমি অপর রাষ্ট্রের সাথে সম্পর্কিত হবো, সেটাই ন্যায্যতা হবে। কাজেই সেই ন্যায্যতার জায়গায় বাংলাদেশ পন্থাটা আমাদের তৈরি করা দরকার। তার মানে এই না বাংলাদেশপন্থী মানে হচ্ছে আমরা অন্য রাষ্ট্রের কোনো মানে ক্ষতিকর ইয়া হব। আমরা এই বাংলাদেশের স্বার্থটা ভালো মতো বুঝলেই আমরা অপর রাষ্ট্রের সাথে সত্যিকার সুসম্পর্ক তৈরি করতে পারবো। এখন বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতিটা এটাই হবে, এটাইকে বলে জাতীয় ঐক্যের জায়গা, যে বাংলাদেশের সকল মানুষ ওই বাংলাদেশের স্বার্থের জায়গাটাতে অন্তত একটা কমন মিনিমাম জায়গাতে দাঁড়াতে পারবেন। সেইটার জন্য যে রাষ্ট্রটাকে ওইটা হইতে হবে, রাষ্ট্র হইতে হবে ইনক্লুসিভ, সকলের অন্তর্ভুক্তিমূলক। সেই জায়গায় আমরা মনে করি যে কথাটা উনি বললেন যে আওয়ামী লীগের নেতারা যারা এই গণহত্যা চালিয়েছে, 15 বছর গুম খুন করেছে, লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই বিচার এবং জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং এই কারণে আমরা বলি যে নতুন বাংলাদেশের যাত্রা ন্যায় বিচার হবে তার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু সেইটাকেও বিচারিক জায়গায় আনা দরকার। এরপরে জনগণ ঠিক করবে। এখন এখানে তো ধরেন আওয়ামী লীগ নীতিটা এমনভাবে হওয়া উচিত না যেটা আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে পুনর্বাসনে তাকে সাহায্য করবে, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা আওয়ামী লীগের প্রতি কিংবা আওয়ামী লীগের কোনো লোকের প্রতি কোনো কিছু অ্যাকশন হচ্ছে না সেইটাই প্রতিষ্ঠা হওয়া দরকার। যে অন্যায় অপরাধের জায়গা যারা করেছে তাদেরকেই কেবলমাত্র জবাবদিহিতার জায়গায় আনা হচ্ছে, সেই জায়গাটা স্পষ্ট থাকা দরকার। যেটা রাজনৈতিক লড়াই সেটা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে যাওয়া ঠিক না। রাজনৈতিক প্রতিরোধ এবং রাজনৈতিক লড়াইয়ের জায়গায় থাকা দরকার। যেটা আইন শৃঙ্খলার ইস্যু সেটা আইন শৃঙ্খলা বাহিনীর ইস্যুতে করা দরকার। যখনই আমরা পলিটিক্যাল ব্যাটলকে ল অ্যান্ড অর্ডারে এনে দাঁড় করাবো, সেটা সবসময় মানে দেখা গেছে যে খুব বেশি সফল হয় নাই, অনেক ক্ষেত্রে ব্যাকফায়ার। শুধু আরেকটা কথা বলি সাকিব ভাইয়ের ইয়াতে, সেটা হলো যে আপনি যদি আওয়ামী লীগকে এখন ভিকটিম করেন, ভিকটিমহুডের সুযোগ দেন, এটা আমরা জানি ভিকটিম বিকাম কিলার্স। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার একদিকে রাজনৈতিক উত্তরণের কাজকে সম্পন্ন করবে, ফ্যাসিলিটেট করবে, পথটা সুগম করবে, অন্যদিকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করবে। এর মধ্যে তাদের একটা কর্তব্য হচ্ছে যে অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখতেও সহায়তা করা। আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, সকল শক্তিরই দায়িত্ব আছে যে অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি যথাসম্ভব ঐক্য বজায় রাখা, যাতে করে রাজনৈতিক উত্তরণ পর্যন্ত আমরা ঐক্যটাকে রক্ষা করতে পারি। হ্যাঁ, আমাদের মধ্যে মত পার্থক্য আছে, রাজনৈতিক বিরোধও আছে, ইলেকশন কেন্দ্রে পরস্পর বিরোধী অনেক পরিস্থিতি তৈরি হবে, কিন্তু এই যে একটা পলিটিক্যাল ট্রানজিশন আছে না, উত্তরণ আছে না, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে একটু শক্তভাবে যাব। এই ট্রানজিশনে মিনিমাম ইউনিটি রক্ষা করা দরকার, যাতে করে পতিত ফ্যাসিস্টরা এবং তার দোসররা এটাকে নস্যাৎ করতে না পারে, পুরো ব্যবস্থাটাকে কোনোভাবে ধ্বংস করে দিতে না পারে। এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই ঐক্য বজায় রাখার ক্ষেত্রে গভর্নমেন্টের একটা অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা বড় ভূমিকা আছে। এবং সেই ভূমিকায় আমি মনে করি কোনো ঐক্যই আসলে ঐক্য না যতক্ষণ না পর্যন্ত জনগণ সেটার মধ্যে ঐক্যবদ্ধ থাকে, পিপলের একটা ফিলিং থাকে যে না, এইটার মধ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পিপলের ফিলিংয়ের শর্ত হচ্ছে তার সংকট আপনাকে সমাধান করতে হবে। সেই জন্য দ্রব্যমূল্যের প্রশ্ন আছে, সেই জন্য প্রাত্যহিক জীবনযাপন নিরাপত্তার প্রশ্ন, আইন শৃঙ্খলার প্রশ্ন আছে, এবং এগুলো সরকার অনেক চেষ্টা করছে। এবং তারা, আমি কিছুদিন আগে তাদের এই বিষয়ে কথা বলেছিলাম, এবং আমরা দেখছি যে অনেকগুলো পদক্ষেপ তারা নিচ্ছেন যেগুলো ইতিবাচক হচ্ছে এবং ভূমিকা রাখছে। আমরা আশা করি আরও অনেকগুলো পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং বিশেষভাবে জনগণের দাবি দাওয়াগুলো পূরণ করবেন। দাবি দেওয়ার জায়গাটাতেই আমি মনে করি যে বিরাট আকারে একটা মানুষের ঐক্যের জায়গা সৃষ্টি হবে, তারাই এই সরকারকে রক্ষা করার জন্য প্রাণপাত করবে। রেজাউল করিম রনি এবং জুনায়েদ সাকি, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় আমাদের দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।